স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। হাজার হাজার অনুপ্রবেশকারী যারা ঠিক করে কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন কোণে লুকিয়েছিল, তারা পালাচ্ছে। এটা ব্রেকিং নিউজ নয়। ব্রেকিং নিউজটা হলো এই পালানো দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি। ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, ভারতীয় বুদ্ধিস্ট, সত্যি করে বলুন তো তারা কেন নিজেদের ভাগের খাবার, নিজেদের ভাগের বাসস্থান, নিজেদের ভাগের জমি জমা, জঙ্গল, এই সমস্ত কিছু বাংলাদেশিদের দেবে? এটা তারা দিচ্ছে না, এটা তারা অপছন্দ করছে। কিন্তু যেটা পছন্দসই হচ্ছে সেটা হলো এই হাকিমপুর হোক বা বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশিদের চলে যাওয়া, যাদের কোনো কাগজপত্র ছিল না, দালাল ধরে যারা এপারে আসতে পেরেছিল, যারা ময়লা পরিষ্কারের কাজ করতো, যারা বিভিন্ন কাজে আসলে আমাদের বাংলার যে খেটে খাওয়া মানুষজন, যে মজদুর, যে মেহনতি মানুষ, তাদের পেটের ভাত মারছিল। কেন মারবে? এটা তো চলতে পারে না। এবং এটা দেখেও যারা চুপ ছিল তাদেরও এই অসভ্যতা চলতে পারে না বেশি দিন। তারা টেনশনে, কিন্তু যেটা হচ্ছে, যেটা বাস্তব, সেইটা একবার আপনাদের দেখিয়ে দেওয়াটা আমার কর্তব্য। আমি জানি সারা সপ্তাহে আপনাদের হয়তো মনে হতে পারে যে ময়ূক এই অনুপ্রবেশটাকেই কেন হচ্ছে সবচেয়ে বড় প্রাইম টাইমের টপিক। তার কারণ এই অনুপ্রবেশকারীদের নিয়ে কি না হয়েছে, কত না মিথ্যাচার হয়েছে, এবং এখনো মিথ্যাচার হচ্ছে। এখনো অনেক সংবাদ মাধ্যম, মিনমিনে সংবাদ মাধ্যম এটা দেখাচ্ছে না। আমরা টানা দেখিয়ে গেছি, আমরা ক্যামেরার সামনে বলে গেছি যে দেখো কলকাতার মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বসে রয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজ হাকিমপুরের যে দৃশ্য, আজ বসিরহাটের যে দৃশ্য, সে দৃশ্য অনেক আগে রচনা হতে পারত, বাস্তবায়ন হতে পারত এই পুশব্যাকের অনেক আগে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটু দায়িত্বশীল হয়ে পুলিশকে বলতেন যেখানে যেখানে অনুপ্রবেশকারী রয়েছে, যারা আমাদের ভারতীয় নাগরিক নন, তাদের খেদাও। মমতা বন্দ্যোপাধ্যায় খেদালেন না। এই কেন্দ্রীয় সরকারের আইন এবং আইনের ভয়ে এখন তারা চলে যাচ্ছেন। আইনটা কি? এই ফরেনার্স অ্যাক্টটা খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে যাদের কাছে ভ্যালিড ডকুমেন্ট নেই, ভিসা নেই, যাদের কাছে পাসপোর্ট নেই, এদেশে আসার জরুরি কাগজপত্র নেই, তাদেরকে 5 বছর জেলে যেতে হতে পারে। এবং এই যারা হাকিমপুরে বসে রয়েছে, যারা বসিরহাটে বসে রয়েছে, তারা আসলে ভয় পাচ্ছে যে তাদের হয়তো 5 বছর জেল হবে যদি তারা এই আটঘরা বা মাসুদ কলোনি বা বিভিন্ন জায়গাতে, যে জায়গাতে তারা ডাঁটের সাথে থাকছিল এবং ভারতীয় মুসলমানদের পেটের ভাত মারছিল, তাদের এখন ভয় লাগছে। কি ভয় লাগছে এবং কেন তারা বেরিয়ে যাচ্ছেন? যে চিত্র, যে ছবি রিপাবলিক বাংলা প্রথম তুলে ধরে এবং তারপর অন্যান্য সংবাদ মাধ্যম সেটাকে ফলো করে,
সেই চিত্র, সেই ছবি, সেই রিপোর্টাজ আপনার দেখার অধিকার আছে। আপনি দেখুন, আপনি শেয়ার করুন এবং গোটা পৃথিবীর মানুষকে জানান যে কারা ছিনিমিনি খুলেছে বাংলার জাতীয় নিরাপত্তা নিয়ে, ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে এতদিন ধরে। দেখুন, এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। 2002 একবার হয়েছিল, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके। बंगाल में ऐसा कुछ नहीं होगा। বাংলার সংখ্যালঘুদের গোড়া থেকেই ভুল বুঝিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। শুধু সংখ্যালঘু নয়, বলা ভালো বাংলার মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে গিয়েছেন মমতা। প্রথমে শুনুন ওয়াকফ আইনের বিরোধিতায় কি বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके। आप भरोसा रखिए, बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। ওয়াকফ আইন নিয়ে ঢোক গিলতে হয়েছে মমতাকে। তাঁরই প্রশাসন এখন জেলায় জেলায় ওয়াকফ সম্পত্তির খতিয়ান তৈরি করতে ব্যস্ত। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। ক্ষমা চেয়ে আসুন গিয়ে। বাংলা সহ 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। মমতা ছাড়া কোনো রাজ্য সরকার বিরোধিতা করেনি, শুধু বিরোধিতা করলেও কথা ছিল। মমতা লাগাতার মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করে গেছেন। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে, নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। না, শত চেষ্টার পরও এসআইআর আটকাতে পারেননি মমতা। বাংলার মানুষ এসআইআর নিয়ে এতটাই উৎসাহ দেখিয়েছেন যে 12টি রাজ্যের মধ্যে বাংলা এখন তৃতীয় স্থানে রয়েছে। বিএলওদের একাংশকে খেপিয়ে তুলে কমিশনের দপ্তর ঘেরাও করেও কোনো লাভ হলো না। উল্টে এসআইআর এর ফলে পাততাড়ি গুটিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কবে এসেছিলেন ভারতে, বাংলাদেশ? এই 1.5 বছর হয়েছে। কাজের সূত্রে যাওয়া? কিভাবে এসেছিলেন ভারতে? কিভাবে ক্রস করেছিলেন বর্ডার? ভারতে ওই দালালে 5, 6, 10, 15 হাজার টাকা দিয়ে। কত বছর আগে এসেছিলেন ভারতে? আমি এসে 2012 সালে। মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। মমতার মিথ্যের ফানুস চুপসে গিয়েছে, ভয় কাঁপছে তৃণমূল। এতদিন ধরে যারা ভোট দিয়ে আসছে আজ তারা বাংলাদেশে পালাচ্ছে। তাই এখন সিও দফতরের সামনে চলছে নিত্য নতুন নাটক। 26-এর ফলাফল আগাম আজ করতে পেরেই নানা কৌশলে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। কিন্তু এরমভাবে হয়নি। এই পথ চলাটা রিপাবলিক বাংলার একটু কঠিন ছিল। কেন বলছি কঠিন ছিল? আজকে যত সংবাদ মাধ্যম এই হাকিমপুর বা বসিরহাটে আপনারা দেখতে পাচ্ছেন, তত সংবাদ মাধ্যম সেদিন ছিল না। ইনফ্যাক্ট অনেকে আমাদের পেশার থেকেই এটা বলতে শুরু করে দিয়েছিল যে রিপাবলিক বাংলা যে কাজটা করছে সেটা নাকি সাংবাদিক সুলভ নয়। অনেক মিনমিনে সমালোচনা করতে শুরু করে দিয়েছিল। রিপাবলিক বাংলা সেক্টর 5 হোক, রাজারহাট হোক, নিউ টাউন হোক, যে কাজটা করছে সেটা নাকি সাংবাদিক সুলভ নয়। আচ্ছা বলুন তো, যেখানে অন্যায় হচ্ছে, রাস্তায় একটা অন্যায় হচ্ছে, সেই অন্যায় দেখেও আপনি গাড়িতে চুপ করে বসে থাকলেন আর বললেন আপনি নিউট্রাল, আপনি কারোর পক্ষ নেন না। কোনো মেয়ের সাথে ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে সেটা দেখেও আপনি পাশে বসে চুপ করে গালে হাত দিয়ে বললেন যে আমি তো নিউট্রাল, আমি তো কোনো পক্ষ নেব না। সেটা তো সবচেয়ে বেশি অন্যায়ের পক্ষ নেওয়া, সেটা তো সবচেয়ে বেশি অধর্মের পক্ষ নেওয়া। আমার চারপাশে ঠিক ঠিক করছে অনুপ্রবেশকারী, চারপাশে কিলবিল করছে রোহিঙ্গা, আমি পক্ষ নেব না? এটা হতে পারে? আমরা পক্ষ নিয়েছিলাম, আমরা দেশের পক্ষ নিয়েছিলাম, জাতীয় সুরক্ষার পক্ষ নিয়েছিলাম এবং নির্দিষ্টভাবে মাসুদ কলোনিতে, রাজারহাটের মাসুদ কলোনি, যার ঝিলছড়া দূরত্বে
খুব বড় বড় হোটেল, খুব বড় বড় আইটি সেক্টর, বড় বড় বহুজাতিক সংস্থা। আমরা তো বারবার বলেছিলাম যে এদের মধ্যে থেকে কেউ যদি রোহিঙ্গা সন্ত্রাসবাদী হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই সবচেয়ে বড় প্রবলেম, কারণ আইন শৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। কেন্দ্র, বিজেপি, অন্যান্য রাজ্যের পুলিশ বা আধিকারিকরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি দায় করবেন। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, বাংলার মানুষের হয়ে এই প্রশ্নগুলো তুলেছিলাম। মাসুদ কলোনিতে কি প্রশ্ন তুলেছিলাম দেখুন। এই যে পরপর ফাঁকা ঝুপড়িগুলি দেখা যাচ্ছে, কিছুদিন আগেও এখানে লোকজন থাকতো। কারা থাকতো জানেন? বাংলাদেশিরা, যারা টাকা দিয়ে বেআইনিভাবে এপারে এসে জুড়ে বসেছে। কোন জেলায় থাকতেন বাংলাদেশে? পায়রা জেলা। কে এসেছিল আপনার সঙ্গে? কতজন এসেছিলেন আপনারা? আমরা 3জন এসেছি। বেলাকে এলাম, খাল পার করে দিল মানসি, তাই ঝাঁ চকচকে নিউ টাউনের পেছনের দিকটা যে কতটা অন্ধকার হতে পারে তা বোঝা যায় এই অনুপ্রবেশকারীদের ঘাঁটি দেখলেই। মাসুদ বস্তির কাছেই আজঘরা বস্তি, সেখানে তখনও দু একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফিরে যাওয়ার অপেক্ষায়। আচ্ছা, আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? এতদিন আইস না জানি পরে আমরা তো আর ঘরে থাকিনি, বেশ কাজ কাম করি খাই। তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস চলত ব্যবহার। আমরা কি খালি খালি? সে তো ঠিকই, মানে আপনারা এতদিন ধরে বসবাস করছেন সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না। তারা জানেনি? সবাই জানে। এবং চেয়ারম্যানের কাছেও তো আপনারা গেছিলেন, আপনি বললেন। চেয়ারম্যানও জানে যে আমরা এখানটার রয়েছি। চেয়ারম্যানও জানে? না জানি পারিছে। বাংলা জুড়ে এরকম কত অনুপ্রবেশকারীদের ডেরা আছে তার হিসেব নেই। এসআইআর শুরু হওয়ার পরই চিচিং ফাঁক। যে যার আস্তানা ছেড়ে এখন হাকিমপুর চেকপোস্টে ওপারে যাওয়ার অপেক্ষায়। বাংলাদেশে কোথায় থাকতেন? বাংলাদেশে আমার বাড়ি খুলনা। খুলনাতে থাকতেন। এখানে কবে এসেছিলেন? এখানে আমি ভাই 1.5 বছর ধরে আসছি, গরিব মানুষ কাজ করি। 1.5 বছর। কোন বর্ডার দিয়ে? আমি আইসালাম ওই বেনাফুল আছে না, বেনাফুল বর্ডারের ওই টাকা পয়সা দিতে ওরা নিয়ে গেছিল ওই দিক। বাংলাদেশে এখন থাকতেন যে খুলনায় থাকতেন, তার কোনো পরিচয়পত্র আছে ওখানে? সব আছে। তার যে জন্ম সনদপত্র রয়েছে বাংলাদেশি সরকারের, সেই বাংলাদেশি সরকারের জন্ম সনদপত্র, সেখানে দেখা যাচ্ছে যে তার বাড়ি খুলনা জেলায় এবং তিনি সেখান থেকে এসেছিলেন 4 বছর আগে। বছরের পর বছর ধরে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। প্রকৃত ভোটারদের অধিকারে থাবা বসানো মেনে নিচ্ছে না ভারতীয়রা। পাত্তালি গুটিয়েছে অনুপ্রবেশকারীরা। এবার ভারত থেকে যাওয়ার পালা। অনুপ্রবেশ বরদাস্ত করবে না ভারতবাসী। রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি পিঙ্কি, আমাদের প্রতিনিধি শেখর, আমাদের প্রতিনিধি এলিনা, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা, তারা লাগাতার এই কথাগুলোই বলে যাচ্ছিল, এই ছবিগুলোই দেখিয়ে যাচ্ছিল। তখন আমরা খুব কম মানুষকে পাশে পাই। তখন হয়তো আমাদের মনে হতো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখন আমরা প্রচুর মানুষকে, প্রচুর ক্যামেরা, প্রচুর রিপোর্টার, প্রচুর ব্রুম আমরা পাশে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি, আমি তো অন্তত এটাও দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন 2026-এ সর্বনাশ আসন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ভারতীয় মুসলমানরাই চায় রোহিঙ্গাদের খ্যাতাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বাঙালি মুসলমান মূল নিবাসী যারা, যাদের 3 প্রজন্ম, 10 প্রজন্ম, 20 প্রজন্মের কাগজপত্র, এমনকি ব্রিটিশ জমানার সার্টিফিকেট, নবাবদের আমলের কাগজপত্র পর্যন্ত যে মুসলমান পরিবারের বাড়িতে রয়েছে, কিন্তু তাদের বাড়িতেও উৎসবে পার্বণে ভালো করে ফলটা কেনার টাকা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তারা বিরক্ত। সত্যি কি বিরক্ত যারা রয়েছেন এই মুহূর্তে, তাদেরকে জিজ্ঞেস করব। কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি আনন্দ মোহন যা, শুধু কি রাজারহাট নিউ টাউন, সল্টলেক সেক্টর 5, যেখান দিয়ে সাংবাদিক বাবুরাও যান, যেখান দিয়ে বড় বড় কোম্পানির, আমি নির্দিষ্টভাবে বলছি আইপ্যাকের অফিসেও যে রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তাতেও অনুপ্রবেশকারীরা বসেছিল। হয়তো হাকিমপুর দিয়ে এবার বেরোচ্ছে, হয়তো পেট্রাপোল দিয়ে বেরোচ্ছে, হয়তো নদিয়ার কোনো জায়গা দিয়ে বেরোচ্ছে। কারণ
সত্যিই যদি কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোডে চলে যায় 5 বছরের জেল হতো, এটা তারা বুঝতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে সর্বনাশ আসন্ন। আনন্দমোহন ঝা আমাদের প্রতিনিধি, তার একটি আনকাট সিকোয়েন্স বাংলার মানুষকে দেখার জন্য অনুরোধ করছি। আনকাট দেখুন সেক্টর 5-এর অবস্থাটা কি ছিল। এখনো আছে হয়তো, পুলিশ এখনো হয়তো ব্যবস্থা নিচ্ছে না। দেখুন লোকজন আছে নাকি গো? এটা কার ঘর? কেউ নেই এই ঘরেও, কেউ নেই। চলো ওদিকে দেখা যাক কি হয়। এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ রয়েছে। এদিকে আসো। কেউ আছেন? ঘরে লোকজন কই? আপনার ঘর কি এটা? আসো। আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি 30 বছরের মতন রয়েছে। 30 বছর রয়েছেন এখানে? বাংলাদেশি যেগুলো ছিল তারা কি সব চলে গেছে না আছে এখনো? সব চলে গেছে। কোন বাড়িটা ওদের? বাংলাদেশি বাড়িটা কোনটা? বাংলাদেশিরা কোন কোন ঘরে থাকতো? কখন ঘর? হ্যাঁ হ্যাঁ, এইসব ঘরে থাকতো। ওই তা নেই কেউ। না কবে চলে গেছে? এরা কবে গেছে? আজকে গেছে। হ্যাঁ আজকে গেছে। আজকে গেছে, চলে গেছে। তো 5 জনই আজকে চলে গেছে। আপনার বাড়ি কোথায় দিদি ভাই? আমার বাড়ি হ্যাঁ বাংলাদেশে ছিল, আমি বহুত দিন আইছি, আমার কেউ নেই। আমার স্বামীটা ছিল, তার স্বামীটা মারা গেছে। বাংলাদেশে আপনার বাড়ি কোথায় ছিল? শ্যামনগর থানা। মানে কোন জেলা এটা? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। তো আপনি এখানে কোনো কাগজপত্র, আধার কার্ড, ভোট কার্ড বানিয়েছেন? না, এখনো হয়নি। তো আপনি কি করেনটা কি আপনি এখানে? আমার ওই বোতল টতল করি, লোকের দোকানে একটু বাসন টাসন মাঝে 2-10 টাকা দেয়, খাই। এই এখন এই শুধু দুটো ভাত রান্ধিছি। না না ভালো, আপনি একটু বসেন না, দেখতে পাচ্ছি। দুটো ভাত রান্ধি খাইতে, খাওয়া কিছু নিতে খাই। তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার সাথে আর কেউ আসেনি? আমার স্বামী আর আমি আইলাম। স্বামী মারা গেছে। আচ্ছা, এই লকডাউনের সময়। তো বাংলাদেশের কোনো কাগজ আছে আপনার কাছে? আপনার বাংলাদেশের? না, আমি যখন বাংলাদেশে ফিরে এলাম তখন আমার কিছু ওপারে ডকুমেন্টস হয়নি। তখন কিছু হয়নি? তখন ভোটার কার্ডটা তখন ছিল না। আচ্ছা আচ্ছা, আমি এসে হইনি, তারই পরে হইল, তা আমি তো আর যাইনি। মানে এসে বাংলাদেশ থেকে আর যাননি? না, আমার ওখানে হুটি কিচ্ছু নেই। আমার ওপারে কোনো ডকুমেন্টস নেই। ওপারে কোনো ডকুমেন্টসও নেই? না। আচ্ছা, আপনার নাম দিদি ভাই? আমার নাম মনিরা বিবি। মনিরা বিবি। একেবারে এইভাবেই কিন্তু এই যে এই জায়গাটাকে নাম কি? জায়গাটার নাম কি দিদি ভাই? 215। 215 কি? কলেজ মোড়, সেক্টর 5। আচ্ছা, সেক্টর 5 কলোনি মোড়। এই যে 215 বাস স্ট্যান্ড বলে, কিন্তু এই জায়গাটা অনেকগুলো লোক থাকে। আমরা একটু দেখবো, বাইরের দিকে আসবো। আসুন দাদা একটু। এই ঘরে যে লোক থাকতো সে কোথায়? এই ঘর ঠিক আছে, ওকে। যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে আলাপ করে দেবো। এই মুহূর্তে তাপস রায় রয়েছেন, বিজেপি নেতা। কামাল হোসেন এই মুহূর্তে শিক্ষক রয়েছেন, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমি তাপস রায়কে দিয়ে শুরু করতে চাই, কারণ তাপস রায় আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুব নেতা হিসেবে দেখেছেন। একটা সময় তাপস রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সতীর্থ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জার্নিটা তাপস রায় দেখেছেন। তাপসদা, আজকে মানে অন্যান্য ডিবেট বা প্যানেল ডিসকাশনের মতো নয়, আপনার কাছে অগণিত সাংবাদিক বাইক নিতে আসে, সেভাবেও ময়ূক আজকে আপনাকে জিজ্ঞেস করছেন। আমি আপনার কাছে একদম ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড কনফিডেন্ট পলিটিশিয়ান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও কি রাজনৈতিক ভিত নড়ে যাচ্ছে? যেভাবে একদিকে এসআইআর হচ্ছে, আবার অন্যদিকে অনুপ্রবেশকারীরা তারা পিলপিল করে পালিয়ে যাচ্ছে। কেসটা কি হচ্ছে তাপস? না, আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ
তার দ্বিচারিতা দেখি চরম। কখনো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, এই বাংলাদেশিদের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে বা ভোটার লিস্টে তাদের নাম তোলার বিরুদ্ধে কত চিৎকার চেঁচামেচি না করেছেন, কত মিছিল মিটিং, পার্লামেন্টে হইচই, কাগজ ছুড়ে দেওয়া, ইসি অফিসে লোক পাঠানো, নিজে যাওয়া। আর আজকে নিজে এই ভুতুরে ভোটারদের সমর্থনে, মৃত ভোটারদের সমর্থনে, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থনে সে মুখ্যমন্ত্রী থাকতে চাইছে। তো মামার বাড়ির আবদার নাকি? উই আর নট বদার্ড অ্যান্ড কনসার্ন অ্যাবাউট মমতার কি ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে। উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। আমরা ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে, বাংলার বাসিন্দা হিসাবে, অবশ্যই হিন্দু হিসাবে আমাদের যে কথা তুমি প্রথম দিকে বলছিলে, ঠিকই তো, যে আমাদের এমনি 140 কোটির ভারতবর্ষে কত দেশের এই যে জনসংখ্যা বা 10 কোটির বাংলায় কত সমস্যা রয়েছে, তারপরে এই লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশি, মায়ানমার, পাকিস্তানিও পাওয়া যাচ্ছে, আফগানিস্তানও পাওয়া যাচ্ছে। এই সমস্ত লোড আমরা নেব এবং এই সমস্ত লোড নেওয়ার পরে খাদ্যের ওপর তাদের চাপ পড়ছে, স্বাস্থ্য চিকিৎসার ওপর চাপ পড়ছে, অনেক কিছুর ওপর চাপ পড়ছে, অর্থনীতির ওপর চাপ পড়ছে। তার থেকে বড় কথা, এরা এদের নিজেদের জীবন জীবিকার প্রশ্নে এরা যে পাপ, অন্যায়, খুন, খারাপি, ডাকাতি, চুরি করছে এবং আমাদের বাংলার আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছচ্ছে, তো এ দায় বাংলার মানুষ বাংলা নেবে কেন? এটা বুঝতে পারছে না মমতা ব্যানার্জি, তার তো বোঝা উচিত না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে খুব কনফিডেন্ট ছিলেন, এমএলএ হতে হবে, এমপি হতে হবে, মুখ্যমন্ত্রী। এখন কনফিডেন্সটা হঠাৎ করে যেন একটু চলে গেছে মনে হচ্ছে। না না, কোনো কনফিডেন্ট উনি ছিলেন না, কোনো ব্যাপার না, কোনো কনফিডেন্সের বিষয় নয়। বিষয়টা হলো যে উনি নিজেকে বা ওনার যারা স্থাবক তারা তো ভাবে ও বিশ্বনেত্রী, এইরকম একটা ভাবমূর্তি, এত কাজ করেছে, এত উন্নয়ন, এত জনপ্রিয়তা, তো সুতরাং তার এত ভাবনা চিন্তাই বা হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সতীর্থ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টাইল অফ পলিটিক্সটা দেখেছেন। ভারতীয় আপনারা এসআইআর এ আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, কেন্দ্রীয় সরকার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে 1 থেকে 1.5 কোটি মানুষের যে মানে অস্তিত্বই ছিল না, সেই ভোটগুলো হয়তো ভ্যানিশ হয়ে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ম্যাসিভ ধাক্কা হতে পারে এটা। যদি থাকে সংখ্যাটা, ময়ূক সংখ্যাটা যাই হোক না, মৃত মানুষ, ভুয়ো ভোটার, একাধিক, একজন ভারতীয় ভারতবর্ষের এক জায়গাতে তার ভোটার লিস্টে নাম থাকবে। আর ভারতীয় যদি না হয়, তার নাম কেন ভারতবর্ষের কোনো ভোটার লিস্টে থাকবে, কোনো প্রদেশের? এটার জন্য বলার কি আছে? গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আবল তাবল কথা বলছেন এসআইআর নিয়ে, যা খুশি তাই। কখনো বলেন এসআইআর জীবন থাকতে হতে দেবো না, মানে যেন নতুন হচ্ছে। ইলেকশন কমিশন যেন আকাশ থেকে হঠাৎ করে পড়লো একটা প্রতিষ্ঠান। সব কিছু জানে মানুষ, এগুলো যে মানুষগুলো বোঝে আর কি, ন্যূনতম শিক্ষা দীক্ষা আছে, অথবা সাধারণ শিক্ষা না থাকলেও সামাজিক শিক্ষা আছে, বোঝে টোঝে, তারা এগুলোকে নিয়ে উপহাস পরিহাস করে। বেশ, তাপসদা আপনি আমাদের সঙ্গে থাকুন। কামাল হোসেনের কাছে আমি যাব, কিন্তু কামাল হোসেনের কাছে যাওয়ার আগে আমি নির্দিষ্টভাবে আটঘরা বলে একটি জায়গা আছে, সেই আটঘরার ছবি দেখাবো। কিন্তু সেটা আবার দেখানোর আগে হাকিমপুরে আটঘরার নাম উচ্চারিত হচ্ছে। হাকিমপুর তো বসিরহাটে, আটঘরা আমাদের এই বিধাননগর রাজারহাটের দিকে। কানেকশনটা কি? কানেকশনটা হলো যারা বাংলাদেশি, যাদের কাগজপত্র নেই, অনেকের ভুয়ো কাগজপত্র আছে, যারা এখন পই পই করে প্রশাসনকে বলছে যে আমাদের কিন্তু
বের করে দিন, বের করে দিন, বের করে দিন, কারণ তারাও ভয় পাচ্ছে যদি তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় 5 বছর কিন্তু তাদের ভারতীয় জেলে থাকতে হবে। তার থেকে ভাই বাংলাদেশে যাই, নিজের ধানের খেতে, ধানের জমিতে কিছু একটা কাজ। মামলা হবেই তো, মামলা হতেই হবে, মামলা হবেই তো, পুশব্যাক করতেই হবে। একদমই। তারপর তো আমি দুটো সিকোয়েন্স দেখাবো। এক, হাকিমপুর থেকে যারা আমাদের প্রতিনিধি, তারা প্রথম জানতে পারলো যে আটঘরা বলে একটি জায়গাতে এই অনুপ্রবেশকারীরা ছিল। আর তারপর সঙ্গে সঙ্গে আমরা আটঘরাতে আমাদের প্রতিনিধি এলিনাকে পাঠাল। এলিনা যাওয়ার পরে কি দেখলো, এই দুটো পরপর একবার দেখিনি। কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর। 7-8 বছর হয়ে যাবে, তার বেশি হবে। 7-8 বছর হবে। তো 7-8 বছর আগে কিভাবে বাংলাদেশ থেকে এখানে এলেন? তা বলিস তো, কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে এসেছিলেন। কত টাকা নিয়েছিল দালাল? বলিস না। কত বলেছিল? 2-3 হাজার করে নিল। 3000 টাকা? আচ্ছা, এইখানে দিদি আপনি যে এতদিন ধরে থাকেন, এই 8 বছর, এইরকম অস্থায়ী ঘর, এরকম বস্তিতে, এখানে আমি দেখতে পাচ্ছি আরো ঘর রয়েছে, আরো অনেকে নিশ্চয়ই বসবাস করতো আপনার মতোই, যারা বাংলাদেশ থেকে চলে এসেছে। ভেঙে চুরি সব চলে গেছে, আর ঘর ভেঙে দিস না নেই তো মানুষ। তারা কোথায় গেল দিদি? তারা কোথায় গেল? কাজে গেছে। কাজে গেছে? অনেকে তো বলছে চলেও গেছে নাকি, বাংলাদেশে ফিরে গেছে। হ্যাঁ। কেন ফিরে গেল? কেন? এসআইআর এর ভয়? হ্যাঁ, এই ভয়তে সব চলে গেছে। এই ভয়? এসআইআর এর ভয়? আচ্ছা, আপনাকে কেউ কিছু বলেছে যে এসআইআর এর ভয় হচ্ছে বা আতঙ্ক হচ্ছে? কেউ কিছু বলেছে? কোনো? হ্যাঁ, বললো যে সরকার আমার গায়ে রাখবে না, আমরা আরেক এলাকাতে আইছি, সেই করে সব চলে গেছে। প্রশাসন সেটা জানে? পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন? তো এতদিন আইস না জানি পরে, আমরা তো আর ঘরে থাকিনি, কাজ কাম করি খাই, তো তোমরা বুঝতেই পারতিস, আমাকে ভাষা দেখলেও বুঝতে পারতিস, চলত ব্যবহার। শুধু এই অনুপ্রবেশকারী না, যে কোনো সময় তাহলে জঙ্গিরাও তো একেবারে তারা এইভাবে অবৈধভাবে তারা এখানে বাস করে তারা এখানে চিকিৎসা পরিষেবা তাহলে পেয়ে যাচ্ছে বা আগামী দিনেও পেয়ে যেতে পারে এই দালালের সাহায্য নিয়ে। কোন জায়গা থেকে এসেছিলেন? বাংলাদেশের। এখানে এসে কি কোনো চিকিৎসা পরিষেবা নিয়েছেন? চিকিৎসা করেছে। হ্যাঁ, করেছে। আপনার কি হয়েছিল? টিপি। এখানে কোন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? মিউনিসিপালিটিতে। দেখলাম ওখানে আমি তো কাজ করতাম। আচ্ছা। ঘর মোছা বাসন মাজা। আচ্ছা। ওই পাশের সবাই যেহেতু ওই ডাক্তারের কিনা আমরাও গেছিলাম। তো ওখানে তো দেখাতে গেলে তো এখানকার ভোটার কার্ড বা আধার কার্ড থাকতে হয়, তা সমস্ত লাগেনি। আপনি কি এমনি প্রাথমিক চিকিৎসা কি মানে পেতেন? ওটা তো সরকারি একটা হাসপাতাল। কোন মিউনিসিপ্যালিটি থেকে আপনি মানে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? গোড়াবাজার। হুম। সেখানে তো মানে আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট ছাড়া আমার ও সমস্ত নিয়ে এটা কোথায় কি দেবো? ওই সমস্ত না মানে না থাকা সত্ত্বেও আপনি কি করে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? ওই এমনি বলছে কি এইসব না হলে হয় না, এই সমস্ত বিভিন্ন কথা, মরে যাবে লোকটা, এখন আমরা বাংলাদেশ থেকে এসেছি, এখন কি মরে যাবে, কি করব? আপনার নাম? সব বলেছি। আমার নাম হামিদা। বাড়ি কোথায়? বাংলাদেশে। যে গ্রাম বুড়িয়াটি, থানা কেশবপুর, জেলা যশোর। কত বছর আগে এসেছিলেন? 3 বছর মনে হয় পুরিনি। আমি কামাল হোসেনের কাছে যাব। কামালদা, আপনি বারবার একটাই কথা বলেছেন যে বাঙালি মুসলমানের অবস্থা কিন্তু ভালো নয়। মানে বাইরে থেকে যেমনটা মনে হয়, যে চাকচিক্যটা মনে হয়, বাইরে থেকে যেভাবে অপবাদ দেওয়া হয় যে ভোট ব্যাংক বলে সমস্ত সুবিধা, সমস্ত ধরনের লাভ, সমস্ত টাকা পয়সা, জমি জমা সব ভারতীয় বা বাঙালি মুসলমানদের দিয়ে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু বিষয় নয়। এবং এটা দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে। মানে যে অনুপ্রবেশকারী, সে বাংলাদেশি, সে বাংলাদেশ থেকে হাকিমপুর বা সন্দেশখালী হয়ে এসেছিল সল্টলেকে। সল্টলেকে যে কাজটা করছিল, সেই কাজটা আমাদের ভারতীয় মুসলমান কেউ পেতে পারত। তার পেটের ভাত মারছে। তার বাড়িতে পরবের সময় আপনি যেটা বলেন যে ফল কেনার পর্যন্ত টাকা থাকে না। আমাদের ভারতীয় মুসলমানদের এরকম অবস্থা, অনেকে পরবের পরে সামান্য মুড়ি এবং চপ দিয়ে হয়তো তাদের যে সারাদিনের উপবাস, সেই উপবাস ভাঙে। আর বাংলাদেশিরা পকেট ভারী করে চলে যাচ্ছে। এটা তো হওয়া উচিত নয়। একদম। এটা তো বহুদিন ধরে আমি বলে আসছি যে এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের
ললিপপ দেখিয়ে তাদেরকে গুন্ডা মস্তান বানাচ্ছে বহুদিন ধরে। যে সিপিএমের কবল থেকেই এই সংখ্যালঘুরাই পুরোটাই ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, কিন্তু সংখ্যালঘুরা বুঝতে পারেনি যে এরকম আরেকটা মির্জাফরি কাজ হবে। শিক্ষিত সংখ্যালঘুদের ভীষণভাবে বঞ্চনার শিকার হয়েছে তারা, এবং সেই শিক্ষিত সংখ্যালঘুদের জোর জবরদস্তি করে হাতে বোমা বন্দুক ধরিয়ে দিতে বাধ্য করেছে এই মমতা ব্যানার্জি। এবং সংখ্যালঘু বলে শুধু চিৎকার করে, ভোটের আগে শুধু চিৎকার করবে, আর যেই ভোট শেষ হয়ে যাবে তখন সংখ্যালঘুদের তোরা জেলে যা, তোরা মারপিট কর, এই করে করে এই রাজ্য থেকে সংখ্যালঘুদের কমিয়ে দেওয়ার চক্রান্ত করেছে এই মুখ্যমন্ত্রী। আর গুলশান কলোনিতে অদ্ভুত ব্যাপার, সেখানে লোক সমাগম সন্ধ্যা রাতে সব সময়, শেষ পর্যন্ত সেখানে বৈধ ভোটার কজন? তাহলে এই সমস্ত ভোটারগুলো বাংলাদেশিরা এখানে ভোটার সেজে থাকতো, তাহলে এদেরকে মদত দিয়েছে কে? নিশ্চয়ই মোদিজি নয়। আপনার রাজ্যে কিছুদিন আগে এক তৃণমূলের লিডার সে রেড চার্ট দেখাচ্ছে, এইটা হলে ভোটার কার্ড দিলে এত টাকা, এইটা দিলে এত টাকা। কেন আপনি এসব দেখতে পারেন না? সংখ্যালঘুদের আর কতদিন এই রকম সংখ্যালঘুদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করবেন? এবং সংখ্যালঘুরা তার উপযুক্ত জবাব দেবে। আপনারা জেনে রাখুন, আপনার চ্যানেলে এসে আমি বড় গলায় বলে যাচ্ছি, 26-এ সংখ্যালঘুদের ভোট 5 to 10% সুইং হচ্ছে নিশ্চিত। আর সেই জন্য আপনি কি হিসেব বলছেন আপনি নিজে বুঝতে পারছেন? 5 থেকে 10% বলছেন? একেবারেই বললাম, সে কোনো শব্দই থাকবে না। একেবারেই সে কাদেরকে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা মমতা ব্যানার্জি, তারা তৃণমূলকে তো দিয়ে এসেছে। কামাল হোসেন সাহেব, তৃণমূলকে বরাবর সংখ্যালঘুরা ভোট দিয়ে এসেছে। হ্যাঁ, তাহলে সংখ্যালঘুরাও তো তৃণমূলকেই ভরসা করেছিল, কিন্তু তারা বুঝে গেছে শিক্ষিত সংখ্যালঘুদের নিয়ে মাদ্রাসায় যা করছে, আনএডেড মাদ্রাসায় শিক্ষিত সংখ্যালঘুরা বুঝে গেছে। আজকের যেখানে ছোট্ট তামান্নাকে তৃণমূলের বিজয় মিছিলের আনন্দ করতে গিয়ে মৃত্যু মুখে মানে বলি হলো, সেই সম্বন্ধে একটাও কথা বললেন না, তার বাড়িতে একবারও গেলেন না, কোনো মেসেজ দিলেন না। আপনি সংখ্যালঘুদের ভালোবাসেন? ছোট্ট বাচ্চা, যে তার জীবন চলে গেল এবং সেই সমস্ত খুনিরা বুকে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি কিছু বলছেন না, আপনি বলবেন না। কিন্তু সংখ্যালঘুরা বুঝে গেছে 26-এ উপযুক্ত জবাব দেবে, আপনি রেডি হয়ে থাকুন। আপনি ছাড়া, সংখ্যালঘুরা বলছে, শিক্ষিত সংখ্যালঘুরা মমতা ব্যানার্জি ছাড়া যে কেউ বসুক পশ্চিমবঙ্গের চেয়ারে, যে কেউ বসুক, কিন্তু মমতা ব্যানার্জির মুখটা অধিকাংশ সংখ্যালঘু তারা দেখতে চাচ্ছে না। কারণ চোর ডাকাত করে আর কতদিন আমাদের এই তকমা দেবেন? শিক্ষিত ছেলে মেয়ে আছে অনেক, গরিব অসহায় যারা, যেটা আপনাকে আগে বলেছি আবার বলছি, ওয়াকফ সম্পত্তি নিয়ে অনেক কিছু করছেন। আর এই রোজার সময়, আগে বলেছি আবার বলছি, রোজার শেষে ইফতারি ভাঙে, তারা সামান্য পানি খেয়ে বাতাসা খেয়ে ইফতারি ভাঙে। কেন একটা তাদের ফলমূল দিতে পারেন না? কতদিন আর এভাবেই পিছিয়ে দেবেন, শোষণ করবেন এই সংখ্যালঘুদের? সুতরাং একটা লিমিটেশন থাকে, আর সেই লিমিটেশন শেষ হচ্ছে এই 26-এ ভোটে। সংখ্যালঘুরা পুরোপুরিভাবে দেখিয়ে দেবে, মমতা ব্যানার্জি আপনার খেল, আপনার দৌড় এই 26-এ শেষ হচ্ছে, জেনে রাখুন। এবং সংখ্যালঘুরাই আপনার প্রথম দড়িটা টানবে, আপনি চেয়ার থেকে সরে আসবেন এই সংখ্যালঘুদের প্রথম দড়ির আঘাত পেয়ে, এটা আপনি জেনে রাখবেন। আপনি সেই জন্যেই শুধু এই হিন্দু মুসলিম করছেন বারবার। আমরা ভারতীয় মুসলিম, যুগ যুগ ধরে এখানে আছি। আমার গ্রামের বাড়ি দক্ষিণ 24 হাজারটা ভোটার মুসলিম। তারা বলছে কখন এসআইআর হবে, আমরা কাগজ দেখানোর জন্য আনন্দে উৎফুল্ল হয়ে আছি। আপনি কাদের বলছেন? রোহিঙ্গাদের বলছেন আমরা ইন্ডিয়ান মুসলিম। রোহিঙ্গাদের সঙ্গে এই বাঙালি এবং ইন্ডিয়ান মুসলিমদের দয়া করে গুলিয়ে দেবেন না, আর তার ফলভোগ আপনাকে পেতেই হবে। আপনি প্রস্তুত থাকুন।
আমি কামালদা আপনার কাছে আবার যাব, কিন্তু নির্দিষ্টভাবে আমি তাপসদাকে আরেকবার একটু নিতে চাই। তাপসদা, আপনার কাছে যাওয়ার আগে আমি শোনাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডাগুলো কিভাবে ফ্লপ হলো। প্রথমে এসআইআর নিয়ে প্যানিক ক্রিয়েট করা, তারপর বাংলা বাঙালি, তারপর এনিউমারেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করলে নাকি সমস্ত নাম কেটে দেবে। একবার মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার টাইম অ্যান্ড এগেন একটা মিথ্যাচারের টোটাল ন্যারেটিভ সেট করে গেছেন এবং সেটা ফ্লপ হলো, হুড়মুড়িয়ে তাসের দেশের মতন পড়লো, কেউ বিশ্বাস করলো না। একবার দেখে নিই। আজকে কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিলগুলোর কথা? গানের ভাষায় আপনারা শুনেছেন, ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। নতুন করে সবাইকে ভোটে নাম তুলতে হবে কেন? এটা বিজেপির চালাকি, এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। সবাই ভালো করে শুনুন, মাথায় রাখুন, আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদের বাদ দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? তাপসদা, আপনার কাছে আমি আবার যাব। মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না এটা তার কৌশলী যারা, ভোট কৌশলী যারা, তাদের অ্যাডভাইসে কিনা বা এটা আইটি সেলের অ্যাডভাইসে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ফেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে অনেকগুলো জিনিস একেবারে ছেলে মানুষই ন্যারেটিভ সেগুলো সেট করা হলো। প্রথমে বলা হলো এসআইআর করলে নাকি সব মুসলমানের নাম বাদ চলে যাবে, তারপরে বলা হলো কাগজ ফিল আপ করলে নাকি সব মুসলমানের নাম বাদ চলে যাবে, গরিব মানুষদের নাম বাদ চলে যাবে। তারপরে বলা হলো যে দিকে দিকে বাঙালিদের নাকি খেদিয়ে দেওয়া হচ্ছে অন্য রাজ্য থেকে। একটাও, বিশ্বাস করুন তাপসদা, একটাও কিন্তু সিরিয়াসলি কেউ নিল না। কিছুদিনের জন্য বাজার গরম হলো, মিডিয়া বাইট দেখালো, কিন্তু আদপে যারা গ্রামে গ্রামে রয়েছে তারা কিন্তু মুচকি হাসলো। ময়ূক, মমতা ব্যানার্জিকে আজকে কেউ সিরিয়াসলি নেয় না, ওর দলের লোকেরাও নেয় না, কারণ ও কখন কি বলবে ওর দলের লোকেরা অস্বস্তিতে পড়ে এবং পেছনে এ সমস্ত নিয়ে ওরা গম্ভীরভাবে আলাপ আলোচনা করে এবং উপহাস পরিহাসও করে। মমতা ব্যানার্জি রাজনীতিটাই হলো মানুষকে গুলিয়ে দেওয়া, বিভ্রান্তি সৃষ্টি করা, বিভ্রান্ত করা, মিথ্যাচার, চরম মিথ্যাচার, যা খুশি তাই বলা। তো সুতরাং ওকে আজকের দিনে বাংলার মানুষেরা কেউই একটা সময় যারা ভেবেছিল সিপিএমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে সকলে মিলে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে মমতার পাশে দাঁড়িয়েছিল বা তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল, 26-এ ঠিক তার উল্টো হবে। জাতপাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে মানুষ তৃণমূলের বিরুদ্ধে এবং মমতার বিরুদ্ধেই যাবে। মমতা ব্যানার্জি আবার কাল থেকে বলা শুরু করেছে যে যেমন এসআইআরের সমস্ত মৃত্যু স্থগিত, প্রথমে বললো জীবন থাকতে হতে দেবো না, এখন বলছে স্থগিত করতে হবে, মানে ওনার ইচ্ছায় সমস্ত হবে। আমার কথা হলো যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখের, দুর্ভাগ্যের, কিন্তু এই যে মৃত্যুগুলোকে উনি এসআইআরের মৃত্যু বলে চালানোর চেষ্টা করছেন, এটা একেবারে অসত্য, মিথ্যা, এগুলো মানুষ বিশ্বাস করে না। আর যদি তাই হয় আমি আবারও বলছি, যে কোনো ধরনের মৃত্যু, প্রতিদিন মানুষ জন্মাবে, প্রতিদিন মানুষ মারা যাবে, যে কোনো মৃত্যু নর্মাল হোক অ্যাবনর্মাল হোক সেটা কিন্তু দুঃখের এবং দুর্ভাগ্যের। কিন্তু আমি একটা কথা বলি মমতা ব্যানার্জিকে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার দলের একটা রেজলিউশন অথবা বিধানসভায় স্পিকার বুকে বলে একটা রেজলিউশন করান, যে রেজলিউশনে আপনি কপিটাকে পাঠান ফিফাতে, কপিটাকে পাঠান আপনি আইসিসিতে, কপিটাকে পাঠান আপনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের, যে ভাই অনেক সময় বিশ্বকাপে হেরে গেলে সেই দেশের মানুষ সুইসাইড করে। ক্রিকেটে আমরা দেখেছি, ফুটবলেও আমরা দেখেছি, আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলাও দেখেছি, সহ্য করতে পারে না ইস্টবেঙ্গলের সমর্থকরা যে সুইসাইড করে, মোহনবাগানের সমর্থকেরা সুইসাইড করে, তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ বন্ধ করে দিই। যে কোনো পরীক্ষায় আমরা দেখেছি, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষার নামে সবাই অসুস্থ হয়ে পড়ে, পরীক্ষার রেজাল্টের পরই রেজাল্ট খারাপ হলে সব সুইসাইড করে, আত্মহননের পথ বেছে নেয়, গতবারও হয়েছে। তাহলে পরীক্ষা বন্ধ করে দিক। এটা কি ছেদ যুক্তি মমতা ব্যানার্জি দিচ্ছেন?
এটা কোনো যুক্তি? এটা কুযুক্তি। যদি এসআইআর আতঙ্ক হবে কেন? যদি ভারতীয় সে হয় তার আতঙ্ক হবে কেন? ভারতবর্ষের মানুষ যদি হয় কোনো ধর্মের মানুষ, ভারতীয় মুসলিমও যদি হয়, তাদের তো চিন্তার কিছু বিষয় নয়। কিন্তু অভারতীয় যদি হয়, ভারতবর্ষের মানুষ যদি না হয় এবং অভারতীয় যদি মুসলিম হয়, তাদের কোনো অবস্থাতে, তার কারণ আমি বললাম যে এই যে কলকাতা এবং বাংলা জেহাদিদের বা জঙ্গিদের হাব হয়েছে, সবাই ধরা পড়ছে এখান থেকে এবং সব কানেকশনই কলকাতা এবং বাংলা। ঠিক আজকে আমার দেশ বিপন্ন, আজকে সভারেন্টি অ্যাট স্টেক, ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য কান্ট্রি অ্যাট স্টেক, সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি ইজ অ্যাট স্টেক। ফাজলামি নাকি? এটা সিরিয়াসলি ভাবতে হবে না? একদম। তাপসদা আপনি আমাদের সঙ্গে থাকুন। বাসিন্দাদের, আমি সজল ঘোষের কাছে যাব, সমস্ত ধর্মের মানুষদের, ভারতীয়দের, একদম ভারতবাসীকে একটা প্রতিবেদন এবং সজল ঘোষের কাছে আসবো খুব নির্দিষ্ট প্রশ্ন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে 26-এ একটা বড়সড় কোনো সর্বনাশ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এই হাজার হাজার অনুপ্রবেশকারী পালিয়ে যাচ্ছে আর বাইক দিয়ে যাচ্ছে, যে অমুক দাদা আমাকে কার্ড বানিয়ে দিয়েছিল, অত টাকা দিয়েছিলাম, এই কাউন্সিলর বলেছিল 8 ঘরা বস্তিতে থাকতে, 7 ঘরা বস্তিতে থাকতে, 5 ঘরা বস্তিতে থাকতে, এবং নির্দিষ্টভাবে ভারতীয় মুসলমানদের এই বিরক্ত হওয়া যে সত্যি তো আমাদের ভাতের থালায় বাংলাদেশিরা কেন ভাগ বসাবে, আমাদের কি বেশি করে টাকা পয়সা সব চলে এসেছে? প্রতিবেদন এবং সজল ঘোষের কাছে সরাসরি। অনুপ্রবেশকারীরা যদি রাস্তায় থাকে, আপনি চাইবেন আপনার ভাতের তলায় ভাগ বসে? না, একদম না। এফআইআর হবে? হবে। সাধারণ মানুষ, আরো সাধারণ মানুষের কাছে যাব। এরা হলেন দেশের আমজনতা। দেশে অনুপ্রবেশকারী থাকুক একেবারেই চান না এরা, ঠিক যেমন অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে চান ভারতীয় মুসলিমরা। মমতা ব্যানার্জির শাসনে সংখ্যালঘু মুসলিমদের শুধুই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতের মুসলিমরা যে দেশের স্বার্থই আগে দেখবে সেটা বোধহয় ভুলে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু এসআইআর বুঝিয়ে দিল ভারতের মুসলিমরা দুধেল গাই নয়, তাদেরও দেশের প্রতিটি কণায় সমান অধিকার আছে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে? না, ফর্ম তো একদম ক্লিয়ার আছে। কোথাও গিয়ে সেটাকে কি ভয় পাচ্ছেন বা সেটাকে আপনারা সমর্থন করছেন? সেটা আমরা বুঝি, পলিটিক্যাল পার্টিরা নিজের মতন সবই বলে। সংখ্যালঘুদের ভুল বোঝানোর অনেক চেষ্টা করেছেন মমতা, কিন্তু বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যে তাদের অধিকারও কেড়ে নিচ্ছে তা বিলক্ষণ বুঝছেন সংখ্যালঘুরা। মুসলিম সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলা কেন করেছেন? শুধুমাত্র মুসলিম সম্প্রদায় সহজ সাদা সিধে মুসলিম সমাজের মানুষকে বোকা বানানোর জন্য তারা বারবার করে এই ধরনের আশ্রয় নিচ্ছে, এই নাটক হচ্ছে। এই নাটক বাংলার মানুষ যত দ্রুত বুঝবে, বাংলার তত দ্রুত মঙ্গল হবে, বাংলার মানুষের ভালো হবে। আমার ফর্ম আমাকে দিয়ে চলে গেছে, 4টে ফর্ম আমাকে রিসিভ করে নিয়ে চলে গেছে, আমি ফিল আপ করে জমা দিয়ে দেবো। কি আছে আপত্তি? এরকম জেনুইন যারা ভারতবাসী, যাদের ভোট আর নাম আছে, ভারতীয় মুসলিম সমাজের যারা লোকজন আছে, তাদের তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো কারণ নেই। হিন্দু হোক বা মুসলিম, অনুপ্রবেশকারীরা প্রতিটি ভারতীয়র ভাতের থালায় ভাগ বসাচ্ছে। ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের হাওয়া দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি। বিভ্রান্ত করে এতদিন মমতা ব্যানার্জি ও তার দল যে বোকা বানাচ্ছিল সেটা এখন স্পষ্ট সংখ্যালঘুদের কাছেও। আর তাই ভোট যেমন যেমন এগিয়ে আসছে, চাপ বাড়ছে মমতার ওপরও। রিপাবলিক বাংলা। মুসলিম সজলদা কি বলবেন? মানে আপনিও দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যুবনেতা হিসাবে দেখেছেন, তৃণমূল কংগ্রেসকে আপনি চোখের সামনে বড় হতে দেখেছেন। এই প্রথম যেন তৃণমূল কংগ্রেসের একটু নার্ভ একটু ফেল করছে, একটু নার্ভের লড়াইতে তৃণমূল কংগ্রেস কোল্যাপস করছে, এটা খুব চোখে লাগছে। আমি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, একথা যেমন ঠিক, দীর্ঘদিন যেমন ওনাকে দেখিনি এটাও তেমন ঠিক। কারণ আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং দিদি ছিলেন। কিন্তু যখন থেকে পিসি হলেন তখন থেকেই সর্বনাশের শুরু। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এসআইআর, এই যে আপনি বললেন অটোমেটিক 2 কোটি লোকের নাম উঠে গেছে, এটাই তো হওয়ার কথা। আজকে বিহারে যেভাবে সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং তার এসআইআর হয়েছে, এখানেও হবে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনারা তৃণমূলের নেতারা বেশ কিছুদিন ধরে বলছিলেন পৃথিবীতে রোহিঙ্গা এত, শুভেন্দু অধিকারী বলেছে রোহিঙ্গা এত, কেউ কেউ বললেন রোহিঙ্গাদের কি করে দেখলে চেনা যায়, যাদের দেখলে চিনতে পারবে না তারা এখন বর্ডার স্টেটগুলোয় চলে যাক, বর্ডার এরিয়াগুলোয় চলে যাক, সেখানে গেলেই তারা রোহিঙ্গাদের দেখতে এবং চিনতে পারবে। টিভি দেখলেও পারবে, যেতে হবে না। কারণ রোহিঙ্গারা তো
পরিষ্কার বলছে যে আমাদের ভোটার কার্ড আছে, আমরা দুবার ভোট দিয়েছি, আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি। আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে এর থেকে বড় সমস্যা যেটা দেখা দেবে যে আপনারা এই যে মৃত ভোটার বা চলে যাওয়া ভোটার বা ফলস ভোটার, এই লিস্টটা যখন প্রকাশিত হবে বা এদের নাম যখন বাদ যাবে, আপনারা যদি তদন্ত করে দেখেন তাহলে আপনি দেখবেন দ্বিজেন মুখোপাধ্যায় নিয়মিত রেশন তুলতেন। আপনি দেখবেন আমার জ্যাঠাইমার নাম আছে, তার নামেও লক্ষ্মী ভাণ্ডার হতো। আপনি দেখবেন আমাদের বাংলার অনেক লাখ লাখ মানুষ যারা মারা গেছে তাদের নামে 100 দিনের টাকা উঠেছে। এই যে শুধু আমার যে কাজ কেড়েছে, আমার ব্যবসা কেড়েছে তা শুধু নয়, দেখা যাবে এই রোহিঙ্গারা শুধু নয়, দেখা যাবে এই মৃত ভোটাররা তারা রেশন তুলে নিয়মিত খেত, তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকায় নিয়মিত দিন গুজরান করত। আমি আপনাদেরকে একটা কথা বলি, তাপসবাবু যেটা বলছিলেন যে বিভিন্ন পরীক্ষার সময় মারা যায়, হ্যাঁ, খেলার সময় মারা যায়, ঠিকই তো। দক্ষিণের নেতারা মরলেও শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করে, তাই বলে দক্ষিণের নেতাদের কাছে আমি অনুরোধ করব যে দয়া করে আপনারা আর মরবেন না। এই যে বিষয়টা পুরো একটা খেলার জায়গায় চলে এসেছে, না মানে হাস্যকর জায়গায় চলে এসছেন। আমি বলি যে এসআইআর নিয়ে যদি কেউ মরে থাকে তাহলে শুধু পশ্চিমবঙ্গে মরছে কেন? 2002 সালে ভোটার লিস্টে নাম নেই বা আগের এসআইআরে ভোটার লিস্টে নাম নেই, এরম বহু মানুষ তো বিহারেও ছিলেন, তাহলে বিহারের মানুষ বললেন না কেন? তাহলে অন্য রাজ্যে যেখানে যেখানে এসআইআর হচ্ছে বা এসআইআর হবে সেখানকার মানুষ মরছে না কেন? তাহলে শুধু এখানকার মানুষ মরছে কেন? কারণ এখানে সরকার অর্গানাইজভাবে তার সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে এবং তার দলকে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে যে তোমাকে দেশ থেকে বার করে দেওয়া হবে, যেটা সর্বৈব মিথ্যে। যদি তিনি ভারতীয় হন, তাহলে সর্বৈব মিথ্যে। কেউ বলছে না যে প্রথমে নাম কাটার যেমন একটা কাজ হচ্ছে, তারপরে 1 মাস ব্যাপী নাম তোলার একটা প্রক্রিয়া শুরু হবে, এটাও কেউ মানুষের কাছে বলতে চাইছে না তৃণমূলের নেতারা। আমি বলছি শুনুন, একটা পর্যায়ক্রমে মৃত্যু দেখলাম। এসআইআর এর আগে কারা মরছিলেন? আতঙ্কিত ভোটার, আতঙ্কিত জনগণ। এসআইআর চলাকালীন এখন কারা মারা যাচ্ছেন বলে খবর আসছে? বিএলওরা। সত্যি সত্যি তো বিএলওদের ওপর চাপ, তারা 90% ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ ছেড়ে ফেলেছেন। তাহলে কেন তারা মারা যাচ্ছেন বা তারা আতঙ্কিত হচ্ছেন কেন, অসুস্থ হচ্ছেন কেন? তার কারণ হচ্ছে যে ডাটা এন্ট্রিটা করতে হবে সেটা করার তাদের কাছে সময় নেই। একটা ডাটা এন্ট্রি করতে গেলে এরা তো ডাটা এন্ট্রি অপারেটর নয়, এরা স্কুল শিক্ষক বা সরকারি কর্মচারী, এদের প্রায় 10 মিনিট সময় লাগছে, মোবাইল হলে তো আরো বেশি লাগছে, সার্ভারটা স্লো। বিহারে এখানে ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছিল, এই রাজ্যে এই কাণ্ডটা করার জন্য ব্যাপারটা রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিয়েছে। হ্যাঁ দিয়েছে বিহারে, কিন্তু এখানে যদি কারোর শরীর খারাপ হয় তাহলেও তাকে শুয়ে শুয়ে জ্বরের মধ্যে তাকে মোবাইলে করতে হচ্ছে। আমার বক্তব্য চাই বলছি শুনুন, এখন সেই কারণে বিএলওরা অসুস্থ হচ্ছে বা বিএলওরা যাচ্ছে। এসআইআর এর পরে কে যাবে বলুন তো? আমি বলবো না, আপনারা কিন্তু বুঝতে পারছেন। এসআইআর এর আগে গেছে সন্ত্রস্ত ভোটার, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী, যদিও পুরোটা মিথ্যে। সত্যি সত্যি অসুস্থ হচ্ছে বিএলওরা, হ্যাঁ তারা ভয় পাচ্ছে বিএলওরা, আরো ভয় পাচ্ছেন আরো একজন। এসআইআর এর পরে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আর একটা লাইন বলেন, একদম একদম উনি প্রায়ই বলেন যে আমার প্রাণ থাকতে চাকরি যেতে দেব না, বলেন আমার প্রাণ থাকতে এসআইআর হতে দেব না। আমি দেখলাম চাকরিও গেল, প্রাণও আছে। আবার দেখছি এসআইআরও হচ্ছে, নির্লজ্জের মতন এসআইআর এর ফর্মটা নিয়ে তিনি আবার ফেসবুকে সংবাদ মাধ্যমের সামনে তুলেও ধরছেন। আমি বলি নিজের কথাটা তো অন্তত নিজের কথায় নিজে অন্তত স্ট্রিক্ট থাকুন, সেই ব্যবস্থাটা তো করুন। এসআইআরটা তো আপনার হাতে ছিল না, বাকিটা তো আপনার হাতে আছে। বেশ, আমি আবারও বলছি যে এই যে লড়াই ঝগড়া এই সমস্ত কিছু সেগুলো চলতে থাকবে, কিন্তু মূল যে বিষয়টা, আমরা কোনো চেয়ারকে কোনো আক্রমণ করাকে এনকারেজ করি না, আবার এই যে আত্মহত্যা যে রাজনীতি সেটাকেও এনকারেজ করি না। কেন আত্মহত্যা অত্যন্ত খারাপ জিনিস। আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাটা সরকার এবং মানুষের কাজ। সেটা না করে কোনো আত্মহত্যাকে নিয়ে কেউ রাজনীতি করবে, এটা কাম্য নয়। এটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবেও আমরা বলছি যে এটা যদি কেউ করে তাদেরকে প্রতিহত করুন, এবং প্রতিহত করুন গুজব ছড়ানো থেকে।
যেটা রাজ্য সরকার করছে মনে হয়। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH